এই যে কওমি মাদ্রাসা পন্থীদের একটা বই, সেখানে কওমি মাদ্রাসার কয়েক শত আলিম পাকিস্তানে এবং বাংলাদেশে জামাতে ইসলামীকে অবৈধ ঘোষণা করার জন্য দাবি করেছে। বলেছে যে জামাত ইসলামের মওদুদি ইসলাম বিরোধী এবং পাকিস্তান বিরোধী, এবং তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবং বইটা বাংলাতে, আমার বইটা আমার কাছে আছে, মিস্টার মওদুদির নিউ ইসলাম, বাংলাতে লেখা মিস্টার মওদুদির নিউ ইসলাম, মিস্টার মওদুদিজ নিউ ইসলাম, এটা বই লিখেছে তারা। সেখানে কওমি পন্থীরা যারা আজকাল হেফাজতের নেতৃবৃন্দ, যারা এখন মারা গেছেন অনেকেই, তাদের সিগনেচার আছে। তো দুটো দুই পন্থী। আজকের ইতিহাস ভিত্তিক প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলাম তাদের পারস্পরিক যে সম্পর্কটা, সেটির ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে চাই, এবং তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু ভালো নেই এবং ভালো অতীতেও ছিল না। এটির কারণটা কি? এই সামগ্রিক প্রেক্ষাপটটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরেন। দেখুন, ওই যারা হেফাজত নামে পরিচিত, মানে কওমি মাদ্রাসার স্ট্রিম যেটা বাংলাদেশে পাকিস্তানে যেটা আছে, এটার মূল সূত্রপাত হয়েছে দেওবন্দে। দেওবন্দের, আমি এক বক্তৃতায় বলেছিলাম, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে, এই 1869 সালের দিকে দেওবন্দ মাদ্রাসা হলো নাকি না 1873 এরকম হবে। আমি ওই 1869 থেকে 73-এর ভিতরে দেওবন্দ মাদ্রাসা হয়েছিল। যখন জিহাদি আন্দোলন, সৈয়দ আহমদ বেরেলভি যে পেশাওয়ারে গিয়ে, পাঞ্জাবে গিয়ে শিখদের বিরুদ্ধে জিহাদ করলেন, জিহাদে মারা গেলেন, পরাজিত হলেন, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করলো, ওদের থেকে একটা দল বেরিয়ে আসলো আহলে হাদিস নামে, আর একটা দল বলল যে আমরা নিজেদেরকে আগে ভালো মুসলমান হিসেবে তৈরি করি। মানে তথাকথিত সিপাহী বিদ্রোহের বিফলতার পরে 1857-58 সালের ভারতের যে প্রথম স্বাধীনতা আন্দোলন, বিদ্রোহ, ওটা যখন পরাজিত হলেন তারা, তখন তারা দেওবন্দ নামে একটা স্থানে উত্তরপ্রদেশের উত্তর দিকে, পাঞ্জাব থেকে খুব দূরে না, দিল্লি থেকে খুব দূরে না, দেওবন্দ শহরে একটা মাদ্রাসা করলেন। ওই মাদ্রাসায় ভারত উপমহাদেশ থেকে এবং বাইরে থেকে লোকজন এসে এই আলট্রা অর্থোডক্স হাদিস নির্ভর এবং ফিকহ নির্ভর কতগুলো কারিকুলাম, পুরানো কারিকুলাম, দর্শে নিজামিয়া যেটাকে বলা হয়, ওটা ফলো করে তারা ওখান থেকে লক্ষ লক্ষ লোক বেরোল। তাদেরই একটা অংশ 1919 সালে যখন প্রথম মহাযুদ্ধ শেষ হওয়ার পরে তুরস্কের খলিফাকে যখন ব্রিটেন এবং ফ্রান্স, মিত্রপক্ষের দেশগুলো, তুরস্ক তো পরাজিত হয়ে গেল, জার্মানির সঙ্গে ছিল প্রথম মহাযুদ্ধে, তুরস্কের পরাজয়ের পরে ইউরোপে যে তুরস্কের যে সাম্রাজ্যগুলো ছিল, কলোনিগুলো ছিল, ওগুলো তখন তারা ভাগাভাগি করে ভাগ বাটোয়ারা করে নেওয়া শুরু করলো। ইউরোপে অনেকগুলো দেশ স্বাধীন হয়ে গেল, এবং উত্তর আফ্রিকাতে এবং মধ্যপ্রাচ্যে যে তুরস্কের যে কলোনিগুলো ছিল, যেটা এখন সৌদি আরব নামে পরিচিত, এই যে এখন যেটা সৌদি আরব, জর্ডান, ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, এই সবকিছুই ছিল তুরস্কের সাম্রাজ্যের প্রভিন্স, ইয়েমেন, এবং ওইদিকে নর্থ আমেরিকার গুলো ফ্রান্স দখল করে রেখেছিল, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া ফ্রান্সের দখলে ছিল, ওগুলো তুরস্কের কাছ থেকে তারা স্বাধীন করে ওদেরকে আলাদা করে কলোনি বানিয়ে ফেলেছিল, ওটা অন্য ব্যাপার। তবে এই 1919 সালে যে পুরো তুরস্ক সাম্রাজ্যকে ভেঙে ফেলা হবে এবং খেলাফত শেষ করে দেওয়া হবে, তুরস্কের যে নেতা ছিলেন মুস্তফা কামাল পাশা, উনি বললেন এই খেলাফত এবং রাজতন্ত্র এগুলো তুরস্ককে পশ্চাৎপদ করে রাখবে। উনি প্রথমে রাজতন্ত্রের অবসান করলেন। তখন খেলাফতে যখন হাত দেবেন উনি এবং ব্রিটেন এবং ফ্রান্স, তখন এই বাংলাদেশ থেকেও কিন্তু লোকজন গিয়েছিল ওই মুস্তফা কামালের কাছে ডেলিগেশন নিয়ে ইস্তাম্বুলে। যে তখন বাংলাদেশের যে লেখক ছিলেন, কবি ছিলেন ইসমাইল হোসেন সিরাজি, ইসমাইল হোসেন সিরাজিও কিন্তু তুরস্কে গিয়েছিলেন
ওই বলকানের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং পরে তারা ওই খেলাফতের কথা বলেছে, খেলাফত নষ্ট করলে সুন্নি মুসলমানদের ধর্মকর্ম সব শেষ হয়ে যাবে। এই খেলাফত উদ্ধার করার জন্য ভারত থেকে তখন গিয়েছিলেন স্যার আগা খান এবং সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী একজন শিয়া স্কলার, জাস্টিস এবং ঐতিহাসিক এবং ইসলামিক স্কলার, আর আগা খান ছিলেন আহমদিয়া সম্প্রদায় ইসমাইলিয়া সম্প্রদায়ের স্পিরিচুয়াল গুরু। ওনারা দেখা করতে গেলেন মুস্তফা কামালের সঙ্গে। মুস্তফা কামালদের সঙ্গে দেখা করলেন না, বললেন আগা খান হচ্ছে ইসমাইলি সম্প্রদায়ের নেতা, আর সৈয়দ আমির আলী হচ্ছেন ইসনা আশারিয়া, এই যে 12 ইমামে বিশ্বাস করে যে শিয়া, তাদের মতাবলম্বী। তো দুইজন শিয়া এসছেন আমার সঙ্গে দেখা করতে, যাতে আমার এই সুন্নি খেলাফত, এটা তো আমাদের সুন্নি মুসলমানদের ব্যাপার, সেটা যাতে আমি বন্ধ করে না দেই, এই জন্য ভারত থেকে দুই ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে এসছেন, একজন ইসমাইলি শিয়া আর একজন ইসনা আশারিয়া বা 12 ইমামে যারা বিশ্বাস করে সেই মতাবলম্বী শিয়া সৈয়দ আমির আলী। তো যাই হোক, ওই সময় ভারতে একটা আন্দোলন হয়েছিল, খেলাফত আন্দোলন। গান্ধী ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন খুঁজছিলেন, সুযোগ খুঁজছিলেন। উনি দেখলেন মুসলমানরাও ব্রিটিশের বিরুদ্ধে চলে গেছে, এদেরকে ব্যবহার করে ভারতের ইংরেজদের বিরুদ্ধে একটা আন্দোলনের সূত্রপাত করলেন 1919 সালের দিকে, যেটা 1920 এবং 22-এ খেলাফত অসহযোগ আন্দোলন নামে পরিচিত। গান্ধী বললেন আমার নন কোঅপারেশন মুভমেন্ট, অহিংস অসহযোগ আন্দোলন এবং মুসলমানদের খেলাফত উদ্ধারের আন্দোলন। এবং অনেক মুসলমান খেলাফত কি জিনিস জানতো না। উর্দু শব্দে খেলাফত মানে হচ্ছে আবার বিরোধিতা করা। তখনকার ভারতের মুসলমানদের একটা বিরাট অংশ জানতো যে খেলাফত মুভমেন্ট হচ্ছে আসলে ইংরেজের মুখালেফত করা, খেলাফত করা, ইংরেজের বিরোধিতা করার আন্দোলন। গান্ধী বলেছিলেন খেলাফত হচ্ছে দ্য মুসলিম কাউ, মুসলমানদের গরু, গো রক্ষার আন্দোলন। যাই হোক, ওই আন্দোলনের সূত্রপাত করতে গিয়ে দেওবন্দের কিছু মৌলানা সাহেবরা একটা দলের সৃষ্টি করলেন। সে দলটার নাম হচ্ছে জামিয়াতে উলামায়ে হিন্দ, ভারতের উলামাদের জামাত, জামিয়াত দল, জামিয়াতে উলামায়ে হিন্দ, JUH, এই নামে 1919 সালে 1919 সালে দেওবন্দে এই দেওবন্দপন্থীদের একটা আন্দোলন, যারা ভারত বিরোধী নন কোঅপারেশন মুভমেন্ট এবং খেলাফত মুভমেন্টে বিরাট ভাবে অংশগ্রহণ করেছিল। তাদেরই উত্তরসূরি হচ্ছে এই কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা তো দেওবন্দের সিলেবাস ফলো করে, এবং যে যাদেরকে আমরা হেফাজত বলছি কওমি, মূলত এরা ওই দেওবন্দেরই একটা অনুসারী। তবে একটা তবে আছে, পাকিস্তান আন্দোলন যখন তুঙ্গে, মোহাম্মদ আলী জিন্নাহ যখন মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের দাবি করছেন, তখন কংগ্রেসপন্থী, গান্ধীপন্থী জামিয়াতে উলামায়ে হিন্দ পাকিস্তানের ভীষণ বিরোধিতা করছে। এবং তাদের সঙ্গে আবার আরেকটা নাম যোগ করা যায়, তিনি হচ্ছেন মৌলানা আবুল আলা মওদুদি। 1903 সালে জন্ম, 1979 সালে মৃত্যু। আবুল আলা মওদুদি তিনি 1941 সালে একটা দল বানালেন, নাম দিলেন জামায়াতে ইসলামী হিন্দ, ভারতের জামায়াতে ইসলামী, উনি তার আমির। আর ওইদিকে হলো জামিয়াতে উলামায়ে হিন্দ, ভারতের উলামাদের পার্টি, একটা জামাতে ইসলামী আর একটা জামিয়াতে উলামা, দুইটা দল। কিন্তু জিন্নাহ সাহেব যখন পাকিস্তান আন্দোলন নিয়ে যাচ্ছেন, উপর দিকে যাচ্ছে 40-এর দশকে, তখন দেওবন্দের উলামাদের একটা অংশ
মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে হাত মিলালেন। তারা তখন তাদের দলের নাম দিলেন জামিয়াতে উলামায়ে ইসলাম। JUH এর বদলে JUI। এটা হলো মৌলানা শব্বির আহমদ উসমানী, উনি 1949 সালে মারা যান। শব্বির আহমদ উসমানীর নেতৃত্বে জামিয়াতে উলামায়ে ইসলাম নামে একটা দল হলো। এরা পাকিস্তানের পন্থী এবং এরা এই পাকিস্তান এবং বাংলাদেশে যে কওমি মাদ্রাসাগুলো চলে, এরা দেওবন্দে যে জামিয়াতে উলামায়ে হিন্দ তাদের সমর্থক না, এরা হচ্ছে পাকিস্তান ভিত্তিক জামিয়াতে উলামায়ে ইসলামেরই এরা শাখা প্রশাখা। তো জামিয়াতে উলামায়ে ইসলাম হচ্ছে পাকিস্তানপন্থী, আর জামিয়াতে উলামায়ে হিন্দ হচ্ছে পাকিস্তান বিরোধী, ভারত একত্রিত করে রাখার বিশ্বাসী। আর জামাতে ইসলামী অরিজিনালি তারা মওদুদি পাকিস্তান বিরোধী ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহকে যখন কায়েদে আজম বলা হতো, তখন জামাতে ইসলামের লোকজন তাকে বলতো কাফিরে আজম। মানে কায়েদে আজম শব্দের মানে হচ্ছে মহান নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা। তো আর কাফিরে আজম মানে হচ্ছে সর্বোচ্চ সর্ববৃহৎ, দ্য গ্রেট কাফির। জিন্নাহকে কাফির বলছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ। জিন্নাহর দাড়ি নেই, জিন্নাহ নামাজ পড়েন না, জিন্নাহ মদ খান, হুইস্কি খান ইত্যাদি শোনা কথা, জানি না আমি। তো যাই হোক, এই জিন্নাহ বিরোধী জামাত ইসলামী মওদুদি মার খেয়ে ভারত থেকে যখন পাঞ্জাবে পালালেন পাকিস্তানে, তখন উনি পাকিস্তানের ভক্ত হয়ে গেলেন। তো জামিয়াতে উলামায়ে হিন্দ আর জামাত ইসলামের ভেতরে আবার একটা দ্বন্দ্ব আছে, কারণ মওদুদিকে তারা আলিম মনে করেন না। কারণ মওদুদি মাদ্রাসায় খুব বেশি পড়াশোনা করেন নাই, হায়দ্রাবাদ দাক্ষিণাত্যে জন্ম। উনি জার্নালিস্ট ছিলেন। এই 16-17 বছর বয়সে উনি সাংবাদিকতা শুরু করেন, বেশি পড়াশোনার সুযোগ পাননি। যদি উনি নিজেকে মৌলানা বলছেন, তবে এই যে কওমিপন্থীরা, আপনার ওয়াহাবি এবং দেওবন্দপন্থীরা তাকে কিন্তু মিস্টার মওদুদি বলে। আমার কাছে একটা বই আছে, এই যে কওমি মাদ্রাসা পন্থীদের একটা বই, সেখানে কওমি মাদ্রাসার কয়েক শত আলিম পাকিস্তানে এবং বাংলাদেশে জামাতে ইসলামীকে অবৈধ ঘোষণা করার জন্য দাবি করেছে। বলেছে যে জামাত ইসলামের মওদুদি ইসলাম বিরোধী এবং পাকিস্তান বিরোধী, এবং তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবং বইটা বাংলাতে, আমার বইটা আমার কাছে আছে, মিস্টার মওদুদির নিউ ইসলাম, বাংলাতে লেখা মিস্টার মওদুদির নিউ ইসলাম, মিস্টার মওদুদিজ নিউ ইসলাম, এটা বই লিখেছে তারা। সেখানে কওমিপন্থীরা যারা আজকাল হেফাজতের নেতৃবৃন্দ, যারা এখন মারা গেছেন অনেকেই, তাদের সিগনেচার আছে। তো দুটো দুই পন্থী, এবং জামাত যেহেতু বিএনপির সঙ্গে, সুতরাং হাসিনা জামাত বিরোধী জামিয়াতে উলামায়ে ইসলামের সমর্থক, যাদের একটা ছিল ব্রাঞ্চ ছিল তালেবান। এই আফগানিস্তান বা পাকিস্তান যে তালেবান, তারা কিন্তু জামিয়াতে উলামায়ে ইসলামের যে মাদ্রাসা, সেই কওমি মাদ্রাসার ছাত্র। একই সূত্রে কিন্তু গাথা হচ্ছে এই যে হাটহাজারী এবং যারা কওমি মাদ্রাসা, তাদের সঙ্গে কিন্তু তালেবানদের একটা আত্মিক সম্পর্ক আছে। এবং যে জন্য কওমির এক নেতা, যিনি মারা গেছেন, কি নাম, উনি বলেছিলেন আমরা সবাই বাংলা হবে আফগান, আমরা সবাই তালিবান। তালিবানরা যখন 1996-এ আফগানিস্তান দখল করলো, তখন এই মৌলানা, আর কি নাম ওনার, মুফতি আমিনী বলেছিলেন, স্লোগান দিয়েছিলেন বাংলা হবে আফগান, আমরা সবাই তালিবান। মানে খুব একটা মজার ব্যাপার যে আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়ন যখন দখল করে, তখন এই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন কমরেড ফরহাদ নামে পরিচিত, কমরেড ফরহাদ বলেছিলেন যে আমরা আফগান স্টাইলে বাংলাদেশে বিপ্লব করব, সমাজতান্ত্রিক বিপ্লব করব। দেখা যাচ্ছে
আফগানিস্তানকে নিয়ে অনুপ্রেরণা পাচ্ছেন বাংলাদেশের মস্কোপন্থী কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ 1977 সালে 78 সালে বলেছিলেন। আর এদিকে ওই তালেবানরা ক্ষমতা দখল করার পরে মুফতি আমিনী, ফজলুল হক আমিনী বলেছিলেন আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তবে কমি মাদ্রাসা এদের সঙ্গে তালেবানদের যে লেখাপড়া, একই সিলেবাস তারা পাঠ করে, একই মতাদর্শে তারা বিশ্বাস করে যে ইসলামের নামে দেশের ক্ষমতা দখল করতে হবে। তো ওদেরই উত্তরসূরি হাফিজ হেফাজত, এবং এরা হচ্ছে হাসিনার ঘনিষ্ঠ। হাসিনা ওদেরকে ব্যবহার করছে, কেননা এদেরকে দিয়ে বিএনপি এবং জামাতকে কুপকাত করা যাবে। জামাত বিএনপি একদিকে, হাসিনা হেফাজত আরেক দিকে, দুটো দলই ইসলামীদের নিয়ে রাজনীতি করছে। এটাই মোটামুটি এটুকুই বলতে পারি ওদের ইতিহাস।